নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দুপুরে বানাচ্ছি গরম গরম ভাত, চিলি মাশরুম আর চিকেন ভর্তা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই চিলি মাশরুম বানাচ্ছি। পুরো শীতকাল জুড়ে এই উধমপুরে থাকাকালীন অনেক রকম মাশরুমের রেসিপি বানিয়ে খেয়েছি। মাশরুমের পোস্ত, মাশরুমের কষা, আলু মাশরুম, কখনো আবার বানিয়েছি পেঁয়াজ কলি দিয়ে মাশরুম, আবার কখনো বানিয়েছি মাশরুম রাইস। তাই ভাবলাম আজ একটু চিলি মাশরুম বানাই। এই চিলি মাশরুম খেতে এতটাই টেস্টি হয় যে মাছ, মাংস, ডিম না থাকলেও চলবে। আজ ফ্রিজে খুবই অল্প পরিমাণ চিকেন রয়েছে, যেটা আবার বোনলেস চিকেন, তাই ভাবলাম ওই চিকেনটাকে চিকেন ভর্তাই বানিয়ে নিই। দেখুন, সবার প্রথম মাশরুমের ওপরে যে সাদা রঙের একটা স্তর রয়েছে বা খোসা বলতে পারেন মাশরুমের, সেই খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই খোসাটা কিন্তু খাওয়া একদমই আমাদের শরীরের পক্ষে ভালো না, তাই সবার প্রথম আমি খোসাটাকে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবার প্রথম এক একটা মাশরুম নিয়ে মাশরুমের ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে পিস করে কেটে নিচ্ছি। একই রকমভাবে সমস্ত মাশরুমের খোসা ছাড়িয়ে এইভাবেই ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন, সমস্ত মাশরুম আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুয়েও নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু নুন মাখিয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায়। একই রকমভাবে চিলি মাশরুম বানানোর জন্য একটু চৌকো চৌকো করে পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা কেটে রেডি করে নিয়েছি। এবার একটা বলে আমি সবার প্রথম নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একই সাথে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ গোলমরিচ পাউডার, হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা আর পরিমাণ মতন নুন। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর খুব অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। চাইলে এই ব্যাটারের মধ্যে একটা ডিমও অ্যাড করা যেত, তবে অনেকেই আছেন যারা মাছ, মাংস, ডিম একেবারেই খান না, তারাও কিন্তু খেতে পারে, সেরকমভাবেই আজ বানাচ্ছি। দেখুন, ব্যাটার কিন্তু আমার একদম রেডি। এবার এর ওপরে নুন মাখানো এই মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুম দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি। বাড়িতে এরকম অনেক বৃদ্ধ মানুষ থাকেন যারা আদা, পেঁয়াজ, রসুন তো খান, কিন্তু মাছ, মাংস, ডিম খেতে একবারেই পছন্দ করেন না। ওনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেয়া যেতেই পারে। আবার একদিন যখন মাছ, মাংস, ডিম আমাদের নিজেদেরও খেতে ভালো লাগে না, সেই দিনে এই রকম চিলি মাশরুম বানিয়ে খাওয়া যেতেই পারে। দেখুন, ম্যারিনেট করা আমার একদম কমপ্লিট। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল বা সাদা তেল। দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেলের ওপরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই ব্যাটার লাগানো মাশরুম। এই মাশরুমগুলো ভাজার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। মাশরুমের মধ্যে যেহেতু যথেষ্ট পরিমাণে জল থাকে, সেই কারণে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাশরুম থেকে জল বেরিয়ে কিন্তু তেল ছিটকাতে শুরু করে। সেই জন্য যতটা সম্ভব ঢাকনা বন্ধ করে মাশরুমটা আমি ভেজে নিচ্ছি। মাশরুমের এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে একই রকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত রকমের মাশরুম পাওয়া যায়, যদিও আমরা সেখানে মাশরুম বলি না, বলি ছাতু। তো সেখানে খড় ছাতু থেকে শুরু করে দুগ্গা ছাতু থেকে শুরু করে অনেক রকমই কিন্তু পাওয়া যায়। এখন আবার নিত্য নতুন পদ্ধতিতে অনেক রকম মাশরুমই চাষ হচ্ছে, সেগুলোও পাওয়া যায়। তবে ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ির ওখানে এই মাশরুম কখনো দেখিনি। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বিভিন্ন রকমের মাশরুম পাওয়া যায়, সেগুলো কিন্তু আবার এখানে পাওয়াই যায় না। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার এক ব্যাচের মাশরুমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে উঠিয়ে রাখছি এবং একই রকমভাবে নেক্সট ব্যাচটাও ভেজে নিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন বাড়িতে দেখতাম ধান কাটা হতো। ধান কাটা হলে ধানের যে খড় বা আগাছা টাইপের হয়, যেগুলোকে পুয়াল বলা হয়, সেই সব ফেলে দিলে সেগুলো যখন পচে যেত, সেই পচা খড় থেকে কিন্তু অনেক ছাতু হতো। আর সেই ছাতু বাড়ির কেউ না কেউ উঠিয়ে আনতো, উঠিয়ে এনে রান্না করা হতো এবং খাওয়া হতো। আর এক ধরনের ছাতু দেখা যেত যেটা মাটির বাড়িতে হয়, যাদের মাটির বাড়ি রয়েছে তারা হয়তো দেখে থাকবেন।
আমাদের মাটির বাড়ি যখন ছিল সেই বাড়িতে দেখতাম কখনো কখনো জানলাতে, আবার কখনো কখনো সিঁড়ি যে মাটির হয় সেই সিঁড়িতেও এই ছাতু দেখতে পাওয়া যায়। আর এই ছাতুগুলো বেশিরভাগই ভাদ্র আশ্বিন মাস করে দেখতে পাওয়া যায়, তাই এগুলোকে অনেকেই দুর্গা ছাতু বলে থাকেন। তো এই ছাতুগুলো কিন্তু আমাদেরকে খেতে দেওয়া হতো না, কেননা এই ছাতুগুলো বলে বাড়ির লোককে খেতে নেই, তাই এগুলো কিন্তু হয় বাড়ির কোনো আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশী তাদেরকেই দিয়ে দেওয়া হতো। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত মাশরুম পকোড়াগুলোই ভাজা কমপ্লিট। যেহেতু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভাজা, তাই একটার সাথে একটা কিন্তু জুড়ে গিয়েছে। এবার হাত দিয়ে এক একটা পিসকে এইভাবে আলাদা করে নিচ্ছি। মাশরুম ভেজে নেওয়ার পর কড়াইয়ে যেটুকু পরিমাণ তেল রয়ে গিয়েছে তার উপরে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে হালকা আঁচে ঢাকনা বন্ধ করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হাফ ভাজা করে নিচ্ছি। কম আঁচে পেঁয়াজ আর ক্যাপসিকাম যতক্ষণে হাফ ভাজা হচ্ছে ততক্ষণে এই চিলি মাশরুমের জন্য সসটা বানিয়ে নিয়ে চলুন। সসটা বানিয়ে নেওয়ার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ টমেটো সস, 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 চামচ পরিমাণ চিলি সস, 1.5 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ভিনিগার, আর একই সাথে 2 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি। ব্যাস, সস বানানোর জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন সমস্ত কিছু দেওয়াই কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিলেই সস কিন্তু আমাদের একদম রেডি। এই চিলি মাশরুম একদমই নতুন কিছু না। যেভাবে আমরা চিলি চিকেন বানিয়ে নিই ঠিক সেইভাবেই আমি চিলি মাশরুম বানিয়ে নিচ্ছি। সেখানে থাকে শুধুমাত্র চিকেন, আর এখানে চিকেনের পরিবর্তে রয়েছে মাশরুম। চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামকে হাফ ভাজা করতে দিয়েছিলাম। দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু হাফ ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এই রসুন আর আদাটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট ধরে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সস দেওয়ার পর একই সাথে এর ওপরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল। যতটা আমার গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে জলটা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজকলি যেটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা এরই ওপরে দিয়ে দিলাম। ব্যাস, সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। সমস্ত কিছু একবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর গ্রেভির জলটাকে 1 থেকে 2 মিনিট ধরে একটু বয়েল হতে দিচ্ছি। জলটা যখনই ফুটে আসবে তখন আমরা মাশরুমের পকোড়াগুলো এর উপরে দিয়ে দেব। ততক্ষণে আরিয়ানের জন্য কিছুটা পরিমাণ মাশরুম পকোড়া উঠিয়ে রাখি। ঠিক যেমন চিলি চিকেন বানানোর সময় চিলি চিকেনের পকোড়াগুলো খেতে টেস্টি হয়, এই মাশরুম পকোড়াও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ব্যাস, গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম মাশরুমের পকোড়াগুলো, দিয়ে একবার মিক্সড করে নিচ্ছি। আরিয়ান স্কুল গিয়েছে তাই আজ চিলি মাশরুম বানাতে পারছি। আরিয়ান যদি বাড়িতে থাকতো তাহলে আমাকে আর চিলি মাশরুম বানাতে হতো না। একটু একটু করে মাশরুম পকোড়া উঠিয়ে নিয়ে গিয়ে অর্ধেকের বেশি এতক্ষণে শেষই করে দিত। আসলে টেস্টটাও এতটা সুন্দর হয় মাশরুম পকোড়ার যে আর না খেয়ে থাকতে পারে না। যেরকম চিলি চিকেনের সময়ও চিলি চিকেন বানানোর আগেই অর্ধেক চিকেন পকোড়া শেষ হয়ে যায়, ঠিক সেই রকম মাশরুম বানানোর সময়ও মাশরুম পকোড়া অর্ধেকটা শেষই হয়ে যায়। সবশেষে 1 চামচ পরিমাণ গোলমরিচ পাউডার আর স্বাদ মতো নুন মিক্সড করে নিয়েছি। দেখুন একদম রেডি কিন্তু আমার চিলি মাশরুম। এই চিলি মাশরুম দেখতে এবং খেতে দুদিক থেকেই কিন্তু অসাধারণ। অনেকেই আছেন যারা ননভেজ একদমই খান না বা খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই পিওর ভেজ চিলি মাশরুম কিন্তু একটি দারুণ স্বাদের রান্না। ভিডিওটি ভালো লাগলে একই রকমভাবে বাড়িতে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। একই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করারও অনুরোধ রইল। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।